মাওয়া রিয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। বাণিজ্যিক ব্যাংকগুলোর সেবার পরিসর বাড়াতে সারা দেশে ব্যাংকিং বুথ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের কাছে চাহিদাপত্র জমা দিচ্ছে ব্যাংকগুলো। চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনি কল। বেতন বকেয়া পড়ায় মানবেতর জীবনযাপন কর্মকর্তা কর্মচারীদের। এবং খুলনার ডুমুরিয়ায় নদী দখল করে গড়ে উঠেছে ইটভাটা। পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। ভাঙনে হুমকির মুখে পার্শ্ববর্তী কয়েকটি বাজার ও কয়েকশো বসতবাড়ি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শেখ সেলিমের বনানীর বাসায় আছেন রিপোর্টার হেসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ধরনের পরিস্থিতিতে একটি গৃহে যে ধরনের শোকের পরিবেশ থাকার কথা সেটি রয়েছে আসলে এইখানে। কারণ আপনি জানেন যে গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তার নাতি জায়ান চৌধুরী এবং তিনি সেই দুর্ঘটনায় সেই বোমা হামলায় মারা গেছেন এবং একই সঙ্গে তার জামাতা শেখ ফজলুল করিম সেলিমের জামাতা তিনি এখন পর্যন্ত আহত হয়ে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই খবরটি গতকালই কিন্তু জানা গিয়েছিল এবং গতকাল জানার পর পরিবারের সদস্যরা অর্থাৎ শেখ সেলিমের স্ত্রী এবং এক সন্তান এক ছেলে তারা তখনই বাংলাদেশে থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এবং আরেকজন সন্তান তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভুনায়ে সফর সঙ্গী হিসেবে ছিলেন, তিনিও সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা কালই পৌঁছে গেছেন। তারা আজকে মূলত দেখছেন যে আহত শেখ সেলিমের মেয়ের জামাই তার অবস্থা কী ধরনের রয়েছে সেটি দেখছেন এবং তারা শেখ সেলিমের কন্যা তিনিও সেখানে অবস্থান করছেন কলম্বোয়, তাকে সান্ত্বনা দিচ্ছেন। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে কখন তাদেরকে ফিরিয়ে আনা হবে সেই বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি, কারণ সেখানে অনেক রকম আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। মরদেহ ফিরিয়ে আনা এবং অসুস্থ যেহেতু মেয়ের জামাতা রয়েছে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমরা আজ সকাল থেকে এখানে শেখ সেলিমের বাসভবনের সামনে অবস্থান করছি। সকাল থেকে আমরা দেখছি আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা এখানে ভিড় করার চেষ্টা করছেন। যেহেতু এখানে একটি শোকের পরিবেশ রয়েছে তাই নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সকল নেতাকর্মীদেরকে এখানে আসতে দিচ্ছেন না। তবে এর মধ্যে আমরা দেখেছি শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন তিনি এর মধ্যেই কিন্তু শেখ সেলিমের বাসায় প্রবেশ করেছেন। আর এখন আমরা যেটুকু জানতে পেরেছি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তিনি কিছুক্ষণের মধ্যে এখানে শোক জানাতে আসবেন, শেখ সেলিমকে সমবেদনা জানাতে আসবেন। কারণ শেখ সেলিম মূলত বাসভবনে রয়েছেন, তিনি এখানে সবকিছু তদারকি করছেন কিভাবে মৃতদেহ এবং অসুস্থ যে মেয়ের জামাই আছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যায়। আপনি দেখছেন যে এর মধ্যেই কিন্তু ক্যামেরা চোখে হয়তো দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা মন্ত্রী পরিষদের সদস্যরা তারা অনেকে আসছেন অনেকে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তারা চেষ্টা করছেন খোঁজ খবর নিতে, আসলে সবশেষ খোঁজ খবরটি নিতে যে আহত সেখানকার শেখ সেলিমের মেয়ের জামাই তার সবশেষ কী অবস্থা। একই সঙ্গে তারা সমবেদনা জানাতেও আসছেন, কারণ মর্মান্তিক এই ঘটনা আসলে পুরো বিশ্বের পাশাপাশি বাংলাদেশকেও ছুঁয়ে গেছে। যেহেতু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের 2 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে, যদিও আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাল যখন তার মন্ত্রণালয়ে ব্রিফ করছিলেন তিনি তখন জানাচ্ছিলেন যে 2 জন এই ঘটনায় নিহত হয়েছেন। যেহেতু বিভিন্ন দেশের 27 জন নাগরিক বিদেশি নাগরিক এই ঘটনায় নিহত হয়েছে, তার মধ্যে চীন, ডাচ এবং ভারতের নাগরিকের পাশাপাশি 2 জন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তাই এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে সেই 2 জনের মধ্যে কি আসলে যে 2 জন নিখোঁজ বলেছেন সেই 2 জন কি এই শেখ সেলিমের মেয়ের জামাতা এবং নাতি নাকি আরও অন্য আরেকজন কেউ রয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যদি শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের হাই কমিশন নতুন কোনো তথ্য জানায়। এখন পর্যন্ত কাজল আমার কাছে এই ছিল সবশেষ খবর। শেখ সেলিমের বাসা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হেসান জুয়েল। হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবিতে আজও মানববন্ধন করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
এই মুহূর্তে শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল। শহীদ মিনারের পাদদেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এখানে এক মানববন্ধন অনুষ্ঠান শুরু হয়েছে। নুসরাত হত্যার প্রতিবাদে এই মানববন্ধন চলছে এবং শুধু এই ফেনী শহরের এই শহীদ মিনারেই নয়, তাদের যে আয়োজনটা আজকে দেশব্যাপী এবং ফেনীর সমস্ত উপজেলাও এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। নুসরাতের নিজ উপজেলা সোনাগাজীতেও এই মানববন্ধন একযোগে অনুষ্ঠিত হচ্ছে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাদেরকে যদি বলিয়ে রাখি যে আজকের এই মানববন্ধনে তাদের যে স্লোগানটা সেটা হচ্ছে ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই এবং মা বোনদের নিরাপত্তা চাই। এই দাবিতে তারা আজকে মানববন্ধন করছে। শুধু নুসরাত হত্যার প্রতিবাদেই নয়, এই সাথে সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মণ্ডল, গাজীপুরের মানিক গোমেজের যে হত্যাকারীর বিচার এবং সহিংসতা প্রতিরোধে, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে এই মানববন্ধন তারা পালন করছেন। আপনাকে যদি বলে রাখি যে এই মানববন্ধন এখানে যে নুসরাত জাহান রাফির যে হত্যাকাণ্ডটি ঘটেছিল গত 6 তারিখে, তার গায়ে যে আগুন যে অগ্নিকাণ্ডটির ঘটনা ঘটেছিল, এরপর তার মৃত্যু হয়েছে 10 তারিখে ঢাকা মেডিকেল কলেজের বারিনেটে। ওই ঘটনার পর থেকেই কিন্তু ফেনীর শুধু দেশব্যাপী যে উত্তাল ছড়িয়ে পড়েছে, যে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি যেটা চলে আসছে তার কোনোটা এখন ঘাটতি পড়েনি। এখনও ফেনীর কোনো না কোনো জায়গায় প্রতিদিনই একাধিক মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি হয়ে আসছে। তারা দাবি জানিয়েছেন এই ঘটনার জন্য সুষ্ঠু এবং খুব দ্রুত দৃষ্টান্তমূলক একটি বিচার হয়, যাতে করে এই দৃষ্টান্ত থেকে এই ধরনের অপরাধীরা ভবিষ্যতে আর কোনো ধরনের অপরাধ করতে সাহস না পায়, এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। নুসরাত একটি প্রতিবাদীর নাম, এই প্রতিবাদের যেন একটা, এই যে প্রতিবাদটা দেশব্যাপী উঠেছে, এই প্রতিবাদগুলো থেকে যেন একটা দৃষ্টান্ত তৈরি হয়, যাতে করে এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না ঘটে। এছাড়া আপনাকে এখানকার যারা বক্তা তারা দাবি জানিয়েছেন এই ঘটনায় এজাহার নামেও যে 8 জন রয়েছেন আসামি তারা গ্রেপ্তার হয়েছে। এছাড়াও সর্বমোট 20 জন এই মামলায় এখনো পর্যন্ত পিবিআই এবং পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় গতকাল পর্যন্ত আমরা জেনেছি যে 8 জন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এবং এখানকার বক্তারা যেটা দাবি করেছেন যে এখন পর্যন্ত যে নামটি এসেছে, সোনাগাজী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল, প্রত্যাহার হয়েছে যে মোয়াজ্জেম হোসেন, তার নামে একটা মামলা হয়েছে আইসিটি আইনে নুসরাত জাহান রাফির যে জবানবন্দিটা ভাইরাল করে দেওয়া এবং গণমাধ্যমে প্রকাশ করার জন্য, এবং সে এখনো গ্রেপ্তার হয়নি সেই প্রশ্ন তারা এখন এই মানববন্ধন থেকে জানিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন এই ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ওসিকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়। সেই সাথে নুসরাত হত্যার যে ঘটনাটি তদন্ত চলছে, তারা যেন যথাযথভাবে তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। কাজল আব্দুল্লাহ, ফেনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আতিয়া সজল। যাচ্ছে পরের সংবাদে। পদ্মা সেতুতে প্রথমবারের মতো 1 মাসে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। আগামীকাল 11তম স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। এর আগে চলতি মাসের 10 তারিখ 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। প্রস্তুত জাজিরা প্রান্ত। এই প্রান্তে আগে দৃশ্যমান 8টির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্প্যান। এই জাজিরা প্রান্ত দিয়েই শুরু হয় পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ। নদীর 37 ও 38 নম্বর পিলারের উপর প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও 7টি স্প্যান। মাঝে মাওয়া প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায়। 34 নম্বর পিলারের উপর আগেই স্প্যান বসানো আছে। এবার 33 নম্বর পিলারের সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে 11 স্প্যান। প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি। আনুষঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা। তবে হঠাৎ আসা কালবৈশাখী ঝড় এবং স্পেনবাহী ক্রেন চলাচলে নদীতে নাব্য সংকট তৈরি হওয়ায় জাজিরা প্রান্তে সবশেষ স্প্যানটি বসাতে 2 দিন সময় লেগেছিল। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুত সেতু কর্তৃপক্ষ। আমাদের টার্গেট কালকে নাও হইতে পারে, পরশু দিনে চলে যেতে পারে। এখানে এত অনেক খুঁটিনাটি জিনিস আছে, হ্যাঁ ধরে নিই ইনশাল্লাহ আমরা কালকেই করবো, এটাই আমাদের টার্গেট। এখন যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া যে ঠিক আছে, মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তে স্প্যান বসাতে নদীর পাড় থেকে দূরত্ব বেশি না হওয়ায় যেদিন স্প্যান বসানো হয় সেদিনই এটি ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়। তবে জাজিরা স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যেতে 5 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে বলে সোমবার সকালেই রওনা দিয়েছে স্প্যানবাহী ক্রেন। নদীর 2 প্রান্তে এখন একসঙ্গে বসানো হচ্ছে স্প্যান। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে তাই বাড়ছে সেতুর দৈর্ঘ্য।
একাদশ এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে আপাতত দৃশ্যমান হচ্ছে ১৬৫০ মিটারের সেতু। তবে আসার কথা হলো আগে একটির পর অন্য একটি স্প্যান বসাতে যে দীর্ঘ বিরতি পড়ত সেটি এখন অনেক বেশি কমে এসেছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। সারা দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা রয়েছে প্রায় ১০,০০০। এসব শাখার আওতাধীন সেবার পরিসর বাড়াতে এবার ব্যাপক হারে ব্যাংকিং বুথ চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর কম খরচে সেবা বাড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। একটি ব্যাংকে নতুন শাখা চালু করতে প্রয়োজন হয় অফিস, ডেকোরেশন, বিভিন্ন বিভাগের জনবল সহ বিশাল ব্যবস্থাপনা। গ্রাহক চাহিদার বিপরীতে পরিচালন ব্যয় বিবেচনা করেই নতুন একটি শাখা চালুর পরিকল্পনা নেয় সংশ্লিষ্ট ব্যাংক। এক্ষেত্রে অনেক সময় পিছিয়ে পড়ে ব্যাংকিং কার্যক্রম, সেবা বঞ্চিত হন সাধারণ মানুষ। এজন্য শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে সারা দেশে ব্যাংকিং বুথ খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যদি আমরা ব্যাপক আকারে করতে পারি, ব্যাংকিং সেবাটা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেটা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যেমন পল্লী এলাকায় পৌঁছে যাচ্ছে, ব্যাংকিং বুথের মাধ্যমে একটা শহর এলাকায় বিস্তার লাভ করবে। বুথে হয় কি খরচটা অনেক কম হবে, ফলে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে আমরা খুব দ্রুত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক যেমন পৌঁছে গেছি, আমার ধারণা এই বুথ সিস্টেমের মাধ্যমে প্রাইভেট ব্যাংক বেশি উপকৃত হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে ব্যাংকিং বুথ নিকটস্থ পূর্ণাঙ্গ শাখার নিয়ন্ত্রণে থাকবে। বুথটির স্পেস হবে সর্বোচ্চ ১,০০০ বর্গফুট এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থাকবেন কমপক্ষে ২ জন কর্মকর্তা। এছাড়া শাখার চেয়ে বুথের মাধ্যমে যে কোনো সেবার চার্জ, ফি, কমিশন কম ছাড়া বেশি হবে না। বিশ্লেষকরা বলছেন এসব উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি লাভজনক হবে আর্থিক প্রতিষ্ঠানও। এটা সবচেয়ে বেশি কার্যকর হবে গার্মেন্টস যে সমস্ত এলাকাতে আছে সেই সব জায়গাতে। 10টা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 10টা বুথ তৈরি করা যায়, একটা শাখা থেকেই আমি 10টি গার্মেন্টসে কিন্তু সেবা দিতে পারি। শাখা, বুথ, এজেন্ট, এই তিনটাকে যদি মেলানো যায়, এটা একটা বিপ্লব হবে আমি মনে করি। নির্দেশনার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রয়োজন সাপেক্ষে চাহিদাপত্র দেওয়া শুরু করেছে ব্যাংকগুলো। অনুমতি পাওয়ার পরই প্রাথমিকভাবে শহর অঞ্চলে কার্যক্রম শুরু হবে বলে জানান ব্যাংক সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারি ছুটির দিনেও দেশের বৃহত্তম চট্টগ্রাম সমুদ্র বন্দরে চলছে পণ্য ওঠা নামানোর কার্যক্রম। এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর জানাতে বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ কাজল। দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরকে বলা হয় 24x7x365, অর্থাৎ সপ্তাহে 7 দিন এবং 365 দিনে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল থাকে। শুধুমাত্র ঈদের দিন 12 ঘন্টা ছাড়া আর পুরো কিন্তু 365 দিনে পুরো দিবস সচল থাকে চট্টগ্রাম বন্দর। আমি যদি বলি শুক্র শনি সরকারের বন্ধ ছিল, মাঝখানে রবিবার খোলা ছিল, আজকে আবার সরকারের বন্ধ, কিন্তু চট্টগ্রাম বন্দরের কোনো বন্ধ নেই। চট্টগ্রাম বন্দর বিরামহীনভাবে তাদের কাজকর্মগুলো চালিয়েছে। আবার সামনে যেহেতু রমজান মাস, ভোগ্যপণ্য আমদানি হচ্ছে প্রচুর, সবগুলি খালাস করতে হবে পুরোদমে, সে কারণে বন্দরের কার্যক্রম আরো বেশি গতি সম্পন্ন হয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত বলে আজকে বন্দরে যেটা পজিশন রয়েছে আমার কাছে, সেটি হলো চট্টগ্রাম বন্দরে আজকে 105টির মতো জাহাজ রয়েছে। এই 105টি জাহাজের মধ্যে 74টি জাহাজের অবস্থান হলো বহিনোঙ্গরে। সে বহিনোঙ্গরে বাল্ক জাহাজগুলো রয়েছে, এর মধ্যে 44টি জাহাজ থেকে পুরো কদমে পণ্য খালাস চলছে, 30টি জাহাজ আজকে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। আবার বাল্ক জাহাজ যেগুলো মূলত খোলা পণ্য নিয়ে আসে, বিশেষ করে গম, ছোলা, চাল কিংবা চিনি বা সিমেন্ট ক্লিংকার, পাথর, এইসব জাতীয় পণ্যগুলি মূলত বহিনোঙ্গরে খালাস। বহিনোঙ্গরে বিশাল জায়গা, সেখানে কোনো আনলিমিটেড জায়গা এবং সেখানে কোনো ধারাবদ্ধ নিয়ম নেই। সেখানে মধ্যেই যা বড় বড় মাথার ভেসেলগুলি থাকে, এরপর লাইটারের জাহাজ গিয়ে সেখান থেকে পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী যে 16টি ঘাট রয়েছে সেখানে যেমন নিয়ে আসে, ঠিক তেমনি বিভিন্ন নদী বন্দরও তারা এই লাইটারের জাহাজ করে এইসব পণ্য পৌঁছে দেয়। এবার আমি বলি বন্দরের যে প্রধান জেটি রয়েছে 16টি, সেই 16টি জেটিতে কিন্তু আজকে জাহাজ রয়েছে যেখানে কন্টেইনার উঠানামা হচ্ছে। ধরেন যে শুক্র শনি বন্দর দিন গিয়েছে, রবিবার খোলা, আজকেও বন্ধ দিন, তারপরে কিন্তু বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে। যেমন তারা জাহাজ থেকে কন্টেইনার উঠানামা করছে, ঠিক তেমনি ডেলিভারি তবে যেহেতু বন্ধের দিন ডেলিভারি প্রক্রিয়া কিছুটা ধীর গতি হয়েছে। আর এই ধীর গতির কারণে কিন্তু বন্দরে কিংবা কন্টেইনার জট কিংবা জাহাজ জটের কোনো আশঙ্কা নেই বলে যেমন ব্যবসায়ীরা বলছেন, ঠিক তেমনি বন্দর কর্মকর্তারাও সেটা আমাদেরকে নিশ্চিত করছেন। বন্দর কর্মকর্তারা বলছেন চট্টগ্রাম বন্দর বর্তমানে 49,000 টিউজ ধারণ ক্ষমতার এই বন্দরে আজকে পর্যন্ত কন্টেইনার রয়েছে মাত্র 40,000, যে কারণে কন্টেইনার জটের কোনো আশঙ্কা
আশঙ্কায় নেই। এবং জাহাজ জটের কথা যদি বলি, যেহেতু অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে কন্টেনার উঠানামা দ্রুত হচ্ছে, যে কারণে কিন্তু জাহাজের গড় অবস্থান সময় অনেকটা কমে আসছে। এক সময় যেখানে 7 থেকে 8 দিন, কোনো সময় 10 দিন পর্যন্ত লাগতো, এখন সেখানে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ 2 থেকে আড়াই দিনের মধ্যে তারা আবার চলে যেতে পারছে বন্দর কন্টেনার নিয়ে, বন্দর ছেড়ে যেতে পারছে। সেটা শুধুমাত্র বন্দরের সক্ষমতা অর্জনের জন্য। আজকে আমি যদি বলি, বন্দরে যে জাহাজগুলো রয়েছে তার মধ্যে অন্তত 35টি জাহাজ রয়েছে, যেসব জাহাজ বাল্ক জাহাজ এবং যারা খাদ্যপণ্য বা ভোগ্যপণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর আসছে। এবং এছাড়া কন্টেনারবাহী জাহাজ রয়েছে, সিমেন্ট ট্যাঙ্কারবাহী জাহাজ রয়েছে 30টির মতো, এবং ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ জ্বালানি তেল বা তার ভোজ্য তেলবাহী জাহাজ রয়েছে অন্তত 12টি। তো বলা চলে চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটি স্বাভাবিক গতিতে পুরোদমে চলছে। যেহেতু রমজান মাস, রমজানের পর কিন্তু আবার বাজেট। বাংলাদেশে দুটি সময় খুবই রকম বেশি রকম আমদানি হয়, সেটি একটি হলো বাজেটের আগে, আরেকটি হলো ঈদের বা রমজানের আগে। এই দুই সময়, যেহেতু রমজান মাস এর ঠিক আর 15 দিন পর, এবং এর পর হয়তো রমজান মাসের পর এই সংসদের বাজেট অধিবেশন বসবে, বাজেটের আগেও কিছু বাংলাদেশে আমদানির পরিমাণটা বেড়ে যায়। সে বাড়ার যে আমদানি রপ্তানি কিন্তু 93% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থাৎ বলা চলে রপ্তানি যদি পুরোদমে হয়ে থাকে আর আমদানি হয়ে থাকে অন্তত 93%। তো বলা চলে চট্টগ্রাম বন্দরের যে কর্মকাণ্ড সেটা এখন পুরোদমে চলছে। সরকারের বন্দর দিনও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বিন্দুমাত্র বিঘ্নিত হচ্ছে না, পুরোদমে চলছে। যেমন জাহাজ থেকে কন্টেনার উঠানামা স্বাভাবিক রয়েছে, যেহেতু আবহাওয়া অনুকূল রয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, সে কারণে বহির্নোঙরও কিন্তু পুরোদমে জাহাজ থেকে পণ্য খালাস চলছে। এবং তবে যেহেতু একটা বন্ধের দিন, কন্টেনার ডেলিভারির গতিটা কিছুটা শ্রত আছে, তবে কাল থেকে আবার পুরোদমে ডেলিভারি প্রক্রিয়া আগের মতো 4 থেকে 5,000 ডেলিভারি হবে এমনটি আশা করছেন বন্দর কর্মকর্তারা। তো কাজল এখন পর্যন্ত আমার কাছে ছিল সরকারি বন্দর দিন, দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর যে পুরোদমে সচল রয়েছে, কন্টেনার উঠানামা স্বাভাবিক রয়েছে, বন্দর বহির্নোঙরে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে, তার সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি বিষয়ে সমঝোতার স্মারক সই হয়েছে। 2 সরকার প্রধানের বৈঠকে এই সমঝোতার স্মারক সই হয়। এছাড়া বিকেলে 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এম্পিয়ার হোটেলে আয়োজিত সংবর্ধনায় অনুষ্ঠানে পৌঁছালে প্রবাসীরা ফুল দিয়ে স্বাগত জানান সরকার প্রধানকে। পরে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি শ্রীলঙ্কার বোমা হামলার তীব্র নিন্দা জানান। এই সময় প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সবাইকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শ্রীলঙ্কায় প্রায় 8টা জায়গায় সেখানে বোমা হামলা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক আহত, 500-এর উপর মানুষ আহত। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। তবে জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল করার জন্য বাংলাদেশে আমরা জিরো টলারেন্স ঘোষণায় শুধু দেইনি, আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা সবসময় সতর্ক রেখেছি এবং এই ধরনের কোনো চিহ্ন কোথাও এলে পরে আমরা সচেতনতার ব্যবস্থা নিচ্ছি যে বাংলাদেশের মাটিতে কোনো রকম সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, মাদকাসক্ত এর কোনো স্থান হবে না। এর আগে স্থানীয় সময় দুপুরে ব্রুনাই পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচায় সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। ব্রুনাইয়ের যুবরাজ আল মুত্তাদির বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি দেশটির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। সোমবার সকালে সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এতে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। বাণিজ্য। রাজধানীর বেদখল খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চায় বিআইডব্লিউটিএ। সংস্থাটির দাবি, পানি প্রবাহ নিশ্চিত এবং নদীর সঙ্গে সরাসরি সংযোগ না থাকলে সচল হবে না খালগুলো। ওয়াসা এবং সিটি কর্পোরেশনের তুলনায় জনবল, অভিজ্ঞতা এবং যন্ত্রপাতি সক্ষমতা বিবেচনায় এ উদ্যোগ নিতে চায় তারা। বিষয়টিকে স্বাগত জানিয়ে ঢাকা ওয়াসার মন্তব্য, সাময়িকভাবে নয়, পূর্ণ দায়িত্ব নিতে চাইলে আপত্তি নেই। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। কয়েক দশক আগেও রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া 65টি খাল দখল দূষণে হারিয়ে গিয়ে 26টিতে এসে দাঁড়িয়েছে।
তবে এগুলোর বেশিরভাগই সুয়ারেজ লাইন হিসেবে ব্যবহৃত হয়, কোথাও বা অস্তিত্ব একেবারেই হারিয়েছে। অভিযোগ রয়েছে খাল থেকে কঠিন বর্জ্য না তুলে কেবল ভাসমান আবর্জনা তোলার কারণে নাব্য থাকে না এগুলোতে। দখলমুক্ত করার নামে সাময়িক উচ্ছেদেও মেলে না কোনো সুফল। বিআইডব্লিউটি এর দাবি, উচ্ছেদ করে পার বাধাই করলে স্থায়ী রূপ পেতে পারে খালগুলো। উদ্ধারের অনেক কথা বলা হয়, কার্যকরী কিন্তু উদ্যোগটা নেওয়া হচ্ছে না। ঢাকা শহরের চারপাশের যে নদীগুলো বিআইডব্লিউটি এর নিয়ন্ত্রণাধীন এবং এই নদীগুলোর সাথেই যেহেতু খালগুলো ঢাকা শহরের অভ্যন্তরে আন্তঃসংযোগ সৃষ্টি করছে, যানজট মুক্ত, পরিচ্ছন্ন, পরিবেশ সম্মত একটি শহর একটি উপহার দেওয়া সম্ভব যদি এই খালগুলোকে পুনরুদ্ধার করা যায়। আইনি জটিলতা, মালিকানা দ্বন্দ্ব সহ অন্য প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ উদ্যোগ না নিলে সময়ক্ষেপণ হবে। ঢাকার ভিতরে বিদেশের মতো অনেক ভেনিস বা ব্যাংককের মধ্যে করা হবে। দেখা যাক আমরা যে সহযোগিতা বিআইডব্লিউটিএ দেওয়ার দরকার সেটা আমরা দিব। বিআইডব্লিউটিএ তাদের সবচেয়ে বেশি সংখ্যক ড্রেজার তাদের আছে, এক্সকাভেটর আছে এবং এই ধরনের ইকুইপমেন্ট আমাদের আছে। আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সক্ষমতা আছে। ঢাকার খালগুলোর বেশিরভাগেরই মালিকানা রাজুক, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ কয়েকটি সংস্থার। তবে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার। সংস্থাটি চায় একক কোনো কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তর করতে। যদি মনে করা হয় যে বিআইডব্লিউটিএ এইবারে সক্ষমতা বেশি, তাহলে বিআইডব্লিউটিএ এটা নিয়ে নিতে পারে সবটা। আংশিক নিয়ে অংশীদারিত্বের মাধ্যমে এই কাজটা সমাধান করা কোনোভাবেই আপনার সুচারুরূপে হচ্ছে না এবং হবেও না। 26টি খালে উন্মুক্ত অংশ রয়েছে মাত্র 72 কিলোমিটার। নৌযান চলাচল উপযোগী করতে গেলে বক্স কালভার্ট অপসারণের প্রয়োজনীয়তার কথাও জানায় বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। খুলনার ডুমুরিয়ায় নদী দখল করে গড়ে উঠেছে 18টি ইটভাটা। উপজেলার হরি ও ভাদ্রা নদীর 4 কিলোমিটার এলাকায় প্রভাবশালীরা জমি ইজারা নিয়ে তৈরি করেছে এসব ইটভাটা। ভাটা মালিকরা অতিরিক্ত জায়গা দখল করায় নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে ভাঙনের হুমকির মুখে রয়েছে পার্শ্ববর্তী কয়েকটি বাজার ও কয়েকশো ঘরবাড়ি। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরিয়া উপজেলায় হরি ও ভদ্রা নদীর পাড় ঘেঁষে প্রভাবশালীরা গড়ে তুলেছে ইটভাটা। ভাটা মালিকরা ইজারাকৃত জমি ছাড়াও নদীর জমি অবৈধভাবে দখল করে তৈরি করেছেন এসব ইটভাটা। শুধু তাই নয়, পলিমাটি পাওয়ার জন্য নদীর মধ্য বাদ দিয়ে কাটা হয়েছে ছোট ছোট পুকুরও। এসব কারণে নদীর নাব্য হারানোর সাথে সাথে পাল্টে যাচ্ছে এর গতিপথ। অন্যদিকে অপর পাড়ে ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে সেতু ও উপজেলার চহেরা গ্রামের প্রায় 400 ঘরবাড়ি। তবে ইটভাটা মালিকরা অবৈধ দখলের বিষয়টি অস্বীকার করেছেন। নদী ভরাট করে নেওয়ার ফলে সাইডের নদীগুলো ভেঙে যাচ্ছে। কয়লা যেটা ব্যবহার করে এ অত্যাধিক গন্ধ, গাছের ফলন হয় না এখন। এখানকার শিশুরা তো আসলে এখানে কাশি, তারপরে বিভিন্ন ধরনের ইতিমধ্যে রোগ দেখা দিচ্ছে। সরকার কাছে একটাই দাবি যে বাটাগুলো উচ্ছেদ করে দিক। জেলা প্রশাসনের অর্থ দিয়ে আমি আবেদন করে রাখছি, তাদের কাছ থেকে আমার কোনো অডিট আসে না এখনো পর্যন্ত। পরিবেশের লাইসেন্স, বাটার ব্রিকফিল্ডের লাইসেন্স, বিএসটিআই আমাদের সব আপ টু ডেট। গভর্নমেন্টের রেভিনিউ যেটা আমরা প্রতি বছর দিয়ে ছাড়পত্র পর্যন্ত আমাদের গোছানো আছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক অবশ্য বলছেন, পরিবেশ দূষণের বিষয়ে সরজমিনে পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়া হবে। নদী কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে নদীর দুই পাশে কোনো ইটভাটা থাকবে না। এই সিদ্ধান্তের আলোকে আমরা কোনো নতুন ইটভাটার ছাড়পত্র বা করার অনুমতি আমরা দিচ্ছি না নদীর পাড়ে। আর জেলা প্রশাসক জানান, যারা নদীর জমি দখল করে অবৈধভাবে ভাটা চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে যদি সত্যতা আসে তাহলে আমরা নদী যারা যত বড় প্রভাবশালী হোক না কেন, যে দখলদারকে আমরা আইনের আয়তায় আনবো এবং তাদেরকে উচ্ছেদ করে দেব। নদীর পশ্চিম পাড়ে উত্তর দক্ষিণে প্রায় 3 কিলোমিটার জুড়ে ভাটাগুলো নদীর ভেতরের প্রায় অর্ধেক জায়গা দখল করে ফেলেছে। 2009 সাল থেকে এ জায়গায় পর্যায়ক্রমে 18টি ভাটা গড়ে তোলা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে 4র্থ বিপিও সামিট। সেখানে রয়েছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি জানতে তার কাছে চলে যাচ্ছে রূপল। কাজল, বিজনেস প্রসেস আউটসোর্সিং অর্থাৎ বিপিও সামিটের আজ কিন্তু দ্বিতীয় এবং শেষ দিনেও কিন্তু গতকালকের মতো একের পর এক সেমিনার চলছে। এর মধ্যে রাজধানী সোনারগাঁও হোটেলের এই আয়োজনে সকাল থেকে 2টি সেমিনার শুরু হয়েছে, সকাল 11টা থেকে। তার মধ্যে বলডোমের যে সেমিনারটা হচ্ছে সেটি হচ্ছে ফ্রিল্যান্সারদের নিয়ে সেমিনার। সেই সেমিনারে কিন্তু অংশ নিচ্ছেন কয়েক শত তরুণ। 2 দিনে কিন্তু অন্তত 12টি এরকম সেমিনার হওয়ার কথা। সেই সেমিনারগুলো বিভিন্নভাবে কিন্তু তরুণেরা অংশ নিচ্ছেন।
তরুণ তরুণীরা অংশ নিচ্ছেন এবং এই তরুণ তরুণীদের যারা অংশ নিচ্ছেন তারা কিন্তু একাধারে জীবন বৃত্তান্ত দিচ্ছেন এখানে আসা বিভিন্ন স্টলগুলোতে। সেই জীবন বৃত্তান্ত থেকে বাছাই করে এখানে কিন্তু তরুণরা অংশ নেওয়ার পাশাপাশি তারা চাকরির একটি সুযোগও কিন্তু পাচ্ছেন। এবং বলতে চাই যে 2015 সাল থেকে এই বিপিও সামিট অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে চতুর্থ সামিট। এই চতুর্থ সামিটের এখনো পর্যন্ত যে আয়োজক যারা রয়েছেন তারা বলছেন যে অন্তত 700 থেকে 800 তরুণ তরুণীকে তারা চাকরি দেওয়ার কথা বলছেন। 2015 সালে 200-র বেশি তরুণ তরুণী চাকরি পেয়েছিল এই বিপিও সামিটের মাধ্যমে। আরেকটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে টোটাল পৃথিবীতে এখন এই বিপিও খাতে কিন্তু $600 বিলিয়ন কিন্তু বাজার রয়েছে এবং বাংলাদেশের তরুণ তরুণীরা কিন্তু এখন বেশ এগিয়ে এসছে এবং অন্তত 50,000 তরুণ তরুণী এই আউটসোর্সিং খাতে কাজ করছে। তো এই সামিটে শুধুমাত্র আপনারা যে শিক্ষিত তরুণ তরুণী যারা আছেন, অনেকে বেকার বা অনেকে চাকরির পাশাপাশি আউটসোর্সিং করতে যাচ্ছেন, তার পাশাপাশি একজন তরুণ কিন্তু এসেছেন, তিনি টাঙ্গাইলের কালিহাতী থেকে, তিনি প্রতিবন্ধী কিন্তু নিজেই থেকে এই টেলিভিশনে সংবাদ দেখে নিজ উদ্যোগে কিন্তু এই সামিটে অংশ নেওয়ার জন্য এসেছেন। তিনি হচ্ছেন টাঙ্গাইলের কামরুল হাসান। কামরুল হাসান, আপনি পড়ালেখা কতদূর করেছেন আর এই সামিটে আপনি কিভাবে অংশ নেওয়ার জন্য এসেছেন? আমি পড়ালেখা করেছি ডিগ্রি পাস কোর্স, আর এখানে আমি বিটিভি সংবাদের মাধ্যমে জানবার পাইরা তারপর আমি এখানে অংশগ্রহণ করছি আর কি। আপনি আউটসোর্সিং সম্পর্কে কি কোনো ধারণা রেখেছেন এর আগে? না, আমার এ সম্পর্কে কোনো ধারণা নাই। এখানে ধারণা নেওয়ার জন্যই মূলত আমি এখানে আসছি, যাতে এখান থেকে ধারণা কাজটা কি, ফ্রিল্যান্সিং কি, কিভাবে কাজ করতে হয়, কোথায় করতে হয়, এটার টাকাটা কেমনে পাওয়া যায়, মজুরিটা কেমনে পাওয়া যায়, এই সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি এখানে। সেমিনার কি এর আগেও আপনি বিভিন্ন সেমিনারে কি অংশ নিয়েছিলেন নাকি এটাই প্রথম? না, আমি এর আগে প্রতিবন্ধী জব ফেয়ার মেলায় অংশগ্রহণ করেছিলাম। এটা 2016 সালে কৃষিবিদ ইনস্টিটিউটে। আপনার বাড়িতে কে কে আছে আর আপনার এই পড়ালেখা যে করছেন তার পিছনে অনুপ্রেরণা হিসাবে কে কাজ করছে বা আপনারা এখন দেখাশোনা কে করেন? আমার দেখাশোনা করে আমার মা, আমার পড়ালেখার অনুপ্রেরণা আমার মা। এমনিতে আপনি কি কোনো কাজ করছেন? না, আমি কোনো কাজের সাথে জড়িত না, আমি কোনো কাজ করতে পারি না। আমার শরীরের কন্ডিশন মানে খুব খারাপ, পা এবং হাতে একটু শক্তি কম। আমি কোনো কাজের সাথে জড়িত না, বাড়ি কোনো কাজ করতে পারি না, একা একা চলাফেরাও করতে পারি না। জাস্ট এই ফ্রিল্যান্সিং মানে কম্পিউটারের মাধ্যমে যেহেতু কাজ, হালকা কাজ, কম্পিউটারে মাউস এবং কি কিবোর্ডের সাহায্যে করা, সেহেতু আমি এই কাজটা মনে হয় মানে করতে পারবো, সেই আশা নিয়ে আমি এখানে আসছি আর কি। আপনি তো এখানে আসার পরে আমি দেখলাম যে আপনি বিভিন্ন স্টলগুলোতে আপনি ঘুরে দেখছেন, তো সেই ঘুরে দেখার সময় আপনি কি কেউ সাড়া মিলেছে? না, আমাকে এরকমভাবে কোনো সাড়া মিলে নাই। আমি এখনো মানে ফ্রিল্যান্সিং যে কোথায় কে শিখায়, কিভাবে শিখায়, আমি এখন পর্যন্ত এর মানে প্রতিষ্ঠান বা লোক খুঁজে এখন আমি পাইনি। কিন্তু ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই শেখার ইচ্ছা আছে। আমি এখনো ঘুরতেছি, খুঁজতেছি, অবশ্যই আমি এটা সম্পর্কে হয়তো পেয়ে যাব। টাঙ্গাইলের কালিহাতে থেকে আসা কামরুল হাসানের কথা শুনছিলেন, যিনি বিপিও সামিটে অংশ নেওয়ার জন্য সেই টাঙ্গাইল থেকে এসেছেন এবং হাজারো তরুণের মতো তিনিও একজন তরুণ যে অন্তত ঘরে বসে এই আউটসোর্সিং করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন। এবং এখানে বিভিন্ন স্টলগুলো যারা আছেন তারা কিন্তু ঘুরে দেখেছেন এবং তিনি জানতে চাচ্ছেন যে অন্যান্য তরুণের মতোই যে ঘরে বসে এই কাজটি কীভাবে করে করা যায় এবং অন্যান্য তরুণরা যেভাবে করে শিখছেন তিনিও সেভাবে করে শিখতে চান এবং কেউ একজন হয়তো এগিয়ে আসবেন তার এই উদ্যোগের কথা শুনে। তো সেই প্রত্যাশা রাখাই যায় এই এত বড় একটি সামিটের মধ্য থেকে। তো এই ছিল এখনকার মতো বিপিও সামিটের দ্বিতীয় দিনের খবরাখবর। কাজল। চতুর্থ বিপিও সামিট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সানবির উপল। এতক্ষণ ছিলাম রাজধানী সোনারগাঁও হোটেলে। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার রাজধানী সোনারগাঁও হোটেলে চতুর্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের।
প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের আখের 32.5 কোটি টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। এতে টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকেরা। আর চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন বকেয়া পড়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অবশ্য কর্তৃপক্ষ বলছে, কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। গত আখ মাড়াই মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রায় 40 কোটি টাকার 1,21,000 মেট্রিক টন আখ ক্রয় করে নাটোর চিনিকল। তবে কৃষকদের ঋণ বাবদ 6,53,00,000 টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনো বকেয়া। এ অবস্থায় টাকার অভাবে জমিতে নতুন মৌসুমের আখের পরিচর্যা করতে পারছেন না কৃষকরা। 1 বিঘা মাটি কুশলে আবাদ করেছিল, 30,000 টাকার মতন হয়েছে। মানে মিলের কাছে পাওনা 4 আনা পয়সা আমাকে দেয়নি। লেবার টাকা ছাড়া কাজ করে না, আর আমার কাছে কোনো টাকা নাই, লেবার লোক কি দিয়ে। আবার সার মিলে থেকে সার গেলে করছে সার নাই, টাকা চাইতে গেলে আজ দিচ্ছে না, আজ দেবো কাল দেবো, খালি ঘুরাচ্ছে আমাদের। অন্যদিকে চিনিকলের কর্মকর্তা কর্মচারীরা বেতন পাচ্ছেন না গত 3 মাস ধরে। এ অবস্থায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা। ছেলে মেয়ের লেখাপড়া নাই, কারেন্টের বিল দিতে পারছি না, বাড়িতে এবার চাল নাই, বৃদ্ধ মা বৃদ্ধ বাবাকে ভাত দিতে পারছি না। 3 মাস ধরে যে বেতন পাই না, আমরা কি খাবো, কি খাওয়া চলবো। কৃষকদের বিল ও শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নাটোর চিনিকলের এই শীর্ষ কর্মকর্তা। চাষিদের কিছু মূল্য আমরা পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বেতন ভাতাদি ও সংস্থার থেকে দিবে। চিনি বিক্রি না হওয়ার কারণেই আমরা এই সংকটের মধ্যে আছি। চলতি মাড়াই মৌসুমে নাটোর চিনিকলে 6,689 মেট্রিক টন চিনি উৎপাদন করা হলেও বিক্রি হয়েছে মাত্র 1,818 মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। টাঙ্গাইলে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে তাদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি না রিপোর্ট। প্রায় 2 দশক আগে গ্যাসের অপচয় রোধ এবং মানুষের চাহিদার কথা ভেবে যমুনা, বিএমএ সহ বিভিন্ন কোম্পানি সিলিন্ডার গ্যাস বাজারে আনলেও সিলিন্ডারের গায়ে উৎপাদনের তারিখ অস্পষ্ট এবং মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ নেই। অন্যদিকে সিলিন্ডার গ্যাস ব্যবহারের কোনো নিয়মাবলীও লেখা থাকে না বোতলের গায়ে, যে কারণে প্রায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কে আছেন ব্যবহারকারীরা। বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হবে দেখে আমাদের ভয় লাগে, আমরা ভয় পাই, অনেক ভয় পাই যে এটা কখন বিস্ফোরণ হবে, কখন আমার জীবনটা ঝুঁকিপূর্ণ ভাবে আমরা রান্না করি। কোম্পানি এটা দয়া করে যদি মেয়াদ উত্তীর্ণের তারিখ দিয়ে দেয় তো আমাদের ভালো হয়, বুঝতে সুবিধা হয়। গ্যাস সিলিন্ডারে মেয়াদ উল্লেখের পাশাপাশি জনগণকে সচেতন করতে সরকারিভাবে প্রচারণা চালানোর দাবি জানান সিলিন্ডার কোম্পানির প্রতিনিধি ও বিক্রেতারা। সরকারের একটা প্রজ্ঞাপন আছে যে ডেট থেকে এটা উৎপন্ন
ওখান থেকে 10 বছর যাবে। মেয়াদ উত্তীর্ণ টেস্ট অবশ্যই দেওয়া উচিত, যাতে সবাই দেখতে পারে যে মেয়াদটা কবে শেষ হয়ে যাবে। একটা সিলিন্ডারের মধ্যে কি কি লেখা যাবে সেইখানে কোথাও স্পষ্ট করে বলা নাই যে এটা এক্সপায়ার ডেট লিখতে হবে। সিলিন্ডারের গায়ে উৎপাদন ও উত্তীর্ণের তারিখ সহ যাবতীয় দিক নির্দেশনা দেয়া থাকলে দুর্ঘটনার পরিমাণ কমে আসবে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। টেস্টিং সময় লেখা নাই, শুধু উৎপাদন ডেটটা লেখা আছে। এ কারণে জনগণ কিনে নেয় এটা বুঝতে পারে না, সতর্ক হতে পারে না, যে কারণে দুর্ঘটনা করতেছে মানুষের না জানার কারণে। কোম্পানি থেকে এটাকে মানুষকে সচেতন করতে হবে, পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস থেকে মানুষকে অনেক সচেতন করতেছি মহড়ার মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। যেগুলো নাই সেটা সত্যি সত্যি আসলে জনগণের জন্য হুমকি, বুঝতে পারতেছে না, তারা এই বিষয়ে জানে না কতদিন ব্যবহার করা যাবে। তো এই বিষয়গুলো দেখে যদি রিপোর্টে আসে আমাদের এরিয়ায়, তাহলে আমরা সেটা মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে লিখব। জেলায় প্রায় 65,000 পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করে। গত এক বছরে জেলায় 188টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে মারা গেছে 3 জন ও আহত হয়েছেন অন্তত 23 জন। সময় সংবাদ, টাঙ্গাইল। দেখছেন এ সময় বাণিজ্য। দেশের শিল্প খাতকে কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। গতকাল আশুলিয়ায় আমান স্পিনিং মিলের জ্বালানি সাশ্রয়ী নতুন একটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিভিন্ন সময় রাজনৈতিক উদ্দেশ্যে শিল্প এলাকার শ্রমিকদের ব্যবহার প্রসঙ্গে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে আমান স্পিনিং মিলের শুরুর দিকের চ্যালেঞ্জ ও সাম্প্রতিক সময়ের নানা কর্মকাণ্ড তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজনিন আমান। এ সময় পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মানদণ্ডে উত্তীর্ণ না হতে পারলে ভবিষ্যতে কোনো শিল্প কারখানা চলতে দেয়া হবে না বলেও জানান শিল্পমন্ত্রী। আমরা মাননীয় দুইজন আমাদের দেশের জন্য কি করে উনার পর্যায়টা কোন মাননীয় শিল্পমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ী, যেটা আমাদের যে জায়গাগুলো ভুল কিছু করি বাংলাদেশের সিগারেট ব্যবহার কমানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেটে দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। গতকাল এনবিআর-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় একথা বলেন তিনি। বাংলাদেশে বিনিয়োগকারী সিগারেট কোম্পানিগুলোকে রপ্তানিমুখী কার্যক্রম জোরদারেরও পরামর্শ দেন তিনি। মামলা করলে সময় ও অর্থ অপচয় হয় মন্তব্য করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধানে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেন তিনি। আগামী বাজেটে স্থানীয় ও বহুজাতিক কোম্পানির কর কাঠামো একই রকম করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। সেই সঙ্গে আলোচনায় অংশ নেওয়া সংগঠনগুলোর যৌক্তিক দাবি বিবেচনারও আশ্বাস দেন তিনি। শেষ হলো আরএফএল নিবেদিত দেশের বৃহত্তম আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা #মার্কেটিং। গতকাল রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চূড়ান্ত পর্বে অংশ নেয় প্রতিযোগিতার শীর্ষ 5 দল। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আতিক ইসলাম, উপাচার্য GU আহসান, MJL বাংলাদেশের প্রধান নির্বাহী M মুকুল হুসাইন, প্রাণ আরএফএল এর হেড অব মার্কেটিং SM আরাফাতুর রহমান। দি মার্কেটিং ক্লাব অব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে MJL বাংলাদেশ ও প্রাইম ব্যাংক লিমিটেড। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা প্রান্তে পিলারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে 11তম স্প্যান। কাল বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটার। ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক। 7টি সমঝোতা স্মারক সই। বিকেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠক। বাণিজ্যিক ব্যাংকগুলোর সেবার পরিসর বাড়াতে সারা দেশে ব্যাংকিং বুথ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের কাছে চাহিদাপত্র জমা দিচ্ছে ব্যাংকগুলো। চিনি বিক্রি করতে না পারায় কৃষকদের টাকা পরিশোধ করতে পারেনি নাটোর চিনিকল। বেতন বকেয়া পড়ায় মানবেতর জীবনযাপন কর্মকর্তা কর্মচারীদের। এবং খুলনার ডুমুরিয়ায় নদী দখল করে গড়ে উঠেছে ইটভাটা। পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। ভাঙনে হুমকির মুখে পার্শ্ববর্তী কয়েকটি বাজার ও কয়েকশো ঘরবাড়ি। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।